সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার এভাবেই হাওড়ার তেলকল ঘাটের কাছে ছড়ালো উত্তেজনা। আচমকাই মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের দিকে মিছিল এগোতে গেলে বহু আন্দোলনকারীকে আটক করল পুলিশ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো তাদের। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন জেলা থেকে কয়েকশো সিভিল ডিফেন্স কর্মচারী তারা হাওড়া স্টেশনে জড়ো হন। তারপর তারা মিছিল করে এই ফর্স রোডের দিকে এগোতে চান এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তেলকল ঘাটের সামনে তারা কিন্তু সেখানে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমাদের দাবি 60 বছর এবং 30 দিনের কাজ দিতে হবে আমাদের। এতদিন আমরা লাঞ্ছিত বঞ্চিত, কোভিডে, আমফানে, বুলবুলেতে। মাসে সব দিন কাজ এবং 60 বছর বয়স পর্যন্ত চাকরি সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেয় সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন। সেই মতো মঙ্গলবার হাওড়া স্টেশনে মেট্রো গেটের কাছে প্রায় 200 থেকে 250 জন জড়ো হন। বিধানসভা নির্বাচন আগে স্থায়ীকরণ করতে হবে। বেলা 12:30 নাগাদ নবান্নের উদ্দেশ্যে শুরু হয় মিছিল। হাওড়া স্টেশন থেকে শুরু করে গঙ্গার ধার হয়ে ফোর্টশোর রোডের তেলকল ঘাটের কাছে পৌঁছতে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। আগে থেকেই সেখানে প্রায় 10 ফুট উঁচু লম্বা ব্যারিকেড বানিয়ে প্রস্তুত ছিল পুলিশ। আমাদের যে তফাতটা নবান্ন 14 তলায় যে মুখ্যমন্ত্রী আছেন, এই তফাতটা আমাদের করে রেখেছেন। এখান দিয়ে যদি আমাদের কোনো সুরাহার ব্যবস্থা না হয়, ধর্মতলায় যে মুখ্যমন্ত্রী বসে আছেন সেখানে আমরা সকলে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে আমরা ধর্ণা মঞ্চে উপস্থিত হব। এরপর আচমকা মিছিলের অভিমুখ পরিবর্তন করে ধর্মতলায় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের দিকে যাওয়া শুরু করলে পুলিশের তরফে শুরু হয় অ্যাকশন। ঘটনাস্থল থেকেই জনা 50 আন্দোলনকারীদের আটক করে পুলিশ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর কথা শুনছেন আমাদেরকে, ধর্ণা মঞ্চে যাচ্ছিলাম, আটকে দিয়েছে পুলিশ। এখানে গায়ে টেনে নিয়ে আসছে। ঘটনাস্থল থেকে বহু আন্দোলনকারীকে আটক করে হাওড়া ও শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। अभी हमारे पास स्टॉक पड़ा था, वो चल गया। आज का दिन चल जाएगा, कल से बंद हो जाएगा। ঠিক সময়ে সিলিন্ডার পাচ্ছি না, আমরা দিতেও পাচ্ছি না কাস্টমারদেরকে। হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বহু জাহাজ। একাধিক দেশ তেল ও গ্যাসের উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য হয়েছে, যার রেশ সরাসরি এসে পৌঁছেছে ভারতে, পশ্চিমবঙ্গে। From today, there is a complete stop of supply of LPG cylinders. I am afraid if this continues, the hotels and restaurants industry may have to shut down. যুদ্ধের আঁচ শুধু ভারতে নয়, সরাসরি এসে পড়েছে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশে। পাকিস্তানে ঠিক যেন করোনা কাল ফিরে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন সমস্ত সরকারি অফিসে সপ্তাহে 4 দিন কাজ হবে, বাকি দিনগুলো ওয়ার্ক ফ্রম হোম। 50% কর্মী অফিস থেকে কাজ করবেন, বাকি 50% বাড়ি থেকে। এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কাজ হবে সরকারি দপ্তরে। বেসরকারি সংস্থাগুলোও যাতে এই ব্যবস্থা নেয় তার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানের প্রশাসনের তরফে। আগামী সোমবার থেকে 31শে মার্চ পর্যন্ত পাকিস্তানের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যরা আগামী 2 মাস বেতন ও ভাতা নেবেন না। অন্যদিকে বিধানসভার সদস্যদের বেতন 25% কমানো হবে। মন্ত্রী, সাংসদ বা কোনো আধিকারিক প্রয়োজনেই বিদেশ সফর করতে পারবেন এবং তা করতে হবে ইকোনমিক ক্লাসে। পাশাপাশি সরকারি অফিসে জ্বালানি ভাতা কমানো হয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত ব্যক্তিগত সভা নিষিদ্ধ করা হয়েছে এবং সমস্ত সভা বৈঠক অনলাইনে করতে হবে। বিয়ে বা অন্য কোনো জমায়েতে অতিথি সংখ্যা 200-র মধ্যে রাখতে বলা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে অশান্তির জেরে গুলি পর্যন্ত চলেছে। মৃত্যু হয় একজনের, আহত হয় 2 জন। একের পর এক পেট্রোল পাম্পগুলিতে কাতারে কাতারে মানুষের ভিড়। একই সময় কিন্তু আফ পাক একটা যুদ্ধ চলছিল। এর ফলে যেটা হলো, পাকিস্তানের যে মজুদ ছিল, যে ভান্ডার যে থাকে, সেই মজুদটা কিন্তু এই যুদ্ধে তারা নষ্ট করেছে। পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। চরম জ্বালানি সংকট বাংলাদেশেও। পেট্রোল পাম্পের বাইরের ছবিটাই রকম, অসংখ্য গাড়ি, বাইক, স্কুটারের মিছিল। প্রথম আলো সূত্রে খবর, বাংলাদেশের রাঙামাটি শহরের ফুয়েল ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। সিলেটে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে গন্ডগোলের জেরে সোমবার এক কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। একাধিক পেট্রোল পাম্পের বাইরে এরকম পোস্টার। 7 দিনের তেল স্টক ছিল, 7 দিনের তেল আমরা একদিনে বিক্রি করে ফেলেছি। এই জন্য আমাদের তেল টাঙ্কিতে দাঁড়িয়ে গেছে, তেল নাই। আমি এই 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে 2 লিটার তেল পাচ্ছি। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস এবং যে যত শক্তিশালী
সে ততদিন চাপটা রাখতে পারবে। এই বিশ্বজুড়ে যে চাপ, সেই চাপটা বেশি দিন পাকিস্তান বা বাংলাদেশ সামলাতে পারবে না, তারা আগে ভেঙে পড়বে। কিন্তু ভারতবর্ষের এখনো অবধি সেরকম কোনো অবস্থা আসেনি। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই ভারত থেকে বাংলাদেশে 5,000 টন ডিজেল পাঠানো হয়েছে। ভবিষ্যতে আরও ডিজেল পাঠানো হবে। তবে ভারতেও গ্যাসের আকাল তৈরি হয়েছে। আশঙ্কায় পেট্রোল পাম্পের বাইরে গাড়ির ভিড় জমছে। ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। প্রশ্ন উঠছে, তেলেরও দাম বাড়বে না তো? কারণ তেমনটা হলে সরাসরি তার প্রভাব পড়বে খাবারের দামে। কৃষিক্ষেত্র থেকে গ্রাহকের কাছে খাদ্যপণ্য পৌঁছানো অবধি প্রতিটি ক্ষেত্রেই তেল ও গ্যাস প্রয়োজন। সার তৈরি হয় প্রাকৃতিক গ্যাস থেকে, সেচের কাজ এবং ট্রাক্টর চলে জ্বালানিতে। কৃষি জমি থেকে শস্য হিমঘরে পৌঁছয়, সেখানে রেফ্রিজারেশনের জন্য চাই গ্যাস বা ডিজেল। তাপ নিরোধক পিভিসিও তৈরি হয় পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট থেকে। হিমঘর থেকে খাদ্যশস্য প্যাকেজিং সেন্টারে পৌঁছতে গেলে লাগে ট্রাক, যা চলে জ্বালানিতে। এরপর প্যাকেজিং এর জন্য লাগে প্লাস্টিক, যা তৈরি হয় পেট্রোকেমিক্যালের বাই প্রোডাক্ট পলিথিলিন দিয়ে। প্যাকেজিং এর পর সেই পণ্য সুপারমার্কেট অবধি নিয়ে যেতে ফের চাই ট্রাক, যা চলে জ্বালানিতে। অর্থাৎ পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়া মানে এই প্রতিটি ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়া। আর খরচ বাড়লে স্বাভাবিকভাবেই সেই পণ্যের দামও বাড়বেই, যার মাসুল গুনতে হবে গ্রাহককে। ঐশী মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।